সাজার ক্ষেত্রে নারী হিসেবে বিশেষ কোনো সুবিধা পাবেন না শেখ হাসিনা। রোববার এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তিনি জানান, জুলাই মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় সরাসরি দেখানো হবে ঢাকার বিভিন্ন স্পটে। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিকিউটর গাজী এম এস তামিম ট্রাইব্যুনালে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার করা হবে। শুধু তাই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয়। স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। যদি প্রস্তুতি না থাকতো তাহলে অনারেবল ট্রাইব্যুনাল রায়ের ডেট দিতেন না। প্রস্তুতি আছে বলে ডেট দিয়েছেন। এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সরকার। বাংলাদেশে এর আগে কাউকে সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে নারীর ফাঁসি কার্যকর হয়নি। তবে এবারও কি সেরকম অনুকম্পা পাবেন শেখ হাসিনা, এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো দেওয়া সম্ভব না। শেখ হাসিনা রায়ের পর তার সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানায় প্রসিকিউশন। আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি। সৈকত সাদিক, ৭১, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল স্বাধীনভাবেই বিচার পরিচালনা করছে, তাই যে রায় দেয়া হবে তা সবার মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার বরিশালের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আপনারও নির্বাচনমুখী হয়েছে, এটা একটা কিন্তু ভালো সাইড। প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো সাইড। প্লাস বিভিন্ন পার্টিগুলো কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে। দিস ইজ অলসো এ গুড সাইড। তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে, সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা তো তারা করবে। আমার না, আপনাকে সবারই প্রস্তুতি আছে, আপনাকে প্রস্তুতি আছে। আপনার সাংবাদিকেরও কিন্তু এই রায়টা কি হয়েছে একের কান পাইতে থাকি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার বিকেল থেকে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। গুরুত্বপূর্ণ স্পটগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে 2 দিনের শাটডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে রায় ঘোষণা সোমবার। দিনটিকে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে 16 নভেম্বর। পুলিশ বলছে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই নাশকতার চেষ্টা করছে দলটি। বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে 2 দিনের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়ানোর চিত্র দেখা যায়। এ সময় বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে চলে তল্লাশি। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। তবে সার্বিক নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, র্যাব এবং বিজিবির টহল কার্যক্রম রয়েছে বলে জানায় ডিএমপি। পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং আমরা সেই নিরাপত্তা ব্যবস্থাটা বলবৎ রেখেছি। ইতিমধ্যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আপনারা দেখেছেন
আমাদের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তার বাইরে গোয়েন্দা নজরদারি তো আছেই। তো আশা করি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে এবং থাকবে, এবং নগরবাসী অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের এই কর্মকর্তা জানান, রায় ঘিরে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাদের আশেপাশে কোনো পরিচয়হীন বা সন্দেহভাজন লোক দেখতে পেলে আপনারা অবশ্যই সেটা নিকটবর্তী থানায় অথবা 999-এর মাধ্যমে পুলিশকে অবহিত করবেন। এদিকে সকালে ইস্কাটন এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয় একজন পথচারী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দর্শক, রাজধানীর নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতির খবর জানবো কারওয়ান বাজার থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আগামীকাল মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় এবং একই সাথে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ বুশা। আসলে আমি এখন আছি শাহবাগে, কারণ বাজারে নয়। তো শাহবাগের পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে পুলিশের অবস্থান যতটুকু আছে তার চেয়ে বেশি এখানে যানজট বা অন্যান্য গাড়ির চলাচল, যেটি সাধারণত রবিবার সন্ধ্যায় দেখা যায়, সেই ধরনেরই পরিস্থিতি এখানে রয়েছে। আপনি যদি ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে দেখিয়েও দেই, এখানকার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। যেটি বাড়তি রয়েছে সেটি হচ্ছে মোড়ে মোড়ে কিছু পুলিশ রয়েছে। মূলত পুলিশ এখানে যে কয়জন দায়িত্ব পালন করেন তার থেকে হয়তো 1-2 জন করে বেশি রয়েছেন। এর বাইরে বড় কোনো পার্থক্যের জায়গাটি এখান থেকে দাঁড়িয়ে এখনো দেখা যাচ্ছে না, বা আমরা যতটুকু ঘুরে দেখেছি সেরকম কোনো দেখা যাচ্ছে না। হয়তো সাদা পোশাকে নজরদারি থাকলেও থাকতে পারে, কিন্তু বাড়তি যে নিরাপত্তার ব্যবস্থাটা সেটি এখনো পর্যন্ত আমরা এখানে সেই অর্থে দেখিনি। আর এখানকার শাটডাউন পরিস্থিতির কথা যদি বলি, যে সকাল থেকে ওই একটি ককটেল বাদ দিলে এরপরে আর বড় কোনো ঘটনা আজকে সারাদিনে ঘটেনি বলেই আমরা জেনেছি, বা এখনো কোনো তথ্য আমাদের আসেনি এই ধরনের যে কোনো সংঘর্ষ বা কোনো গাড়ি পোড়ানো বা কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাজেই এখন পর্যন্ত বলা যায় আসলে শাটডাউন কার্যক্রমের যে লকডাউন কার্যক্রম যেটি বলা হচ্ছিল, সেগুলোর মধ্যে থেকে ওই ধরনের কোনো আন্দোলনকারী মিছিল বা এই জিনিসগুলো দেখা যায়নি। বরং আজকেও কিছু মানুষ গ্রেফতার হয়েছে বলে আমরা জানতে পেরেছি, ডিবি অফিস থেকে জানানো হয়েছে। এবং পুলিশ যেটি বলছে, যেটি আগের রিপোর্টেও আপনি শুনছিলেন বুশরা, যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আজকে যেটি বাড়ানো হয়েছে কালকে সেটি আরও বেশি বাড়ানো হবে, এবং যেই পুলিশরা সাধারণত দায়িত্ব পালন করে তার বাইরে আরও অনেক বেশি পুলিশ রাখা হবে এই জায়গাগুলোতে, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে। আর মোটামুটিভাবে চেষ্টা করা হবে যে এই অংশগুলোতে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, জনগণের চলাচল বা অফিস আদালতে গমন বা যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো যাতে বিঘ্নিত না হয় সেটি পুলিশ চেষ্টা করছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে জানিয়েছে। এবং সেই চেষ্টা অনুযায়ী বড় কোনো পুলিশ উপস্থিতি না দেখলে আমরা এখন পর্যন্ত দেখছি যে নিরাপত্তার ব্যবস্থাটি রয়ে গেছে। বুশরা, নাদিয়া, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন, জানাচ্ছিলেন নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতির খবরাখবর। জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল নানা পায়তারা করছে বলে আবারও জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে, সবাইকে তা রুখে দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। নেতারা মাওলানা ভাসানীর বর্ণাঢ্য ও আপসহীন রাজনৈতিক জীবনী তুলে ধরেন। আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে। আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিবও, জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাওলানা ভাসানীর সহচর্যের কথা। আজকে জাতির নেতৃত্বে অবস্থান করছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় একটি মহল নানা দাবি দেওয়া তুলে একে বিলম্বিত করতে চাইছে। বছরের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা,
তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার, যার পিছনে জনগণ থাকবে। এ সময় শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। নির্বাচন না হলে রাজনৈতিক অবস্থা আরও বিব্রতকর অবস্থায় চলে যাবে বলেও আশঙ্কা তার। তিনি আমাদের নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তিনি দোয়া করেছিলেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই সনদ নিয়ে এবার সুর নরম করল জামাত সহ ৮ দল। রোববার সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে নির্বাচনের আগে গণভোট না দেয়ায় সংশয় সৃষ্টি হয়েছে। জোটটি গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাবে বলেও জানান নেতারা। চলমান আন্দোলন নিয়ে সকালে ৮ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছে, আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী সহ ৮ দলের শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ৮ দলের আংশিক দাবি পূরণ হয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে, পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। সরকার একটি দলের কাছে অসহায় বোধ করছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যে ৫ দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি কি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন, তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন। জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। গণভোটে হ্যাঁ এর পক্ষে ৮ দল কাজ করবে বলেও জানান তিনি। আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাবো। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে নিলে তার জন্য কঠোর জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি, আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বিষয়গুলো সব জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে সিইসি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিন ১২টির রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে নির্বাচন কমিশন। নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান দলের প্রতিনিধিরা। আর একই দিন গণভোটের সিদ্ধান্তের সমালোচনা করেন ইসলামপন্থী দলগুলোর প্রতিনিধিরা। আমি আশা করি আপনারা আচরণ বিধিগুলো যদি নির্বাচন কমিশন থেকেই এটা এক্সপেরিমেন্ট হয়, ইমপ্লিমেন্ট হয়, আমরা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন জাতি পাবে। যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছে। ২১টি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে জুলাই সনদে স্বাক্ষরিত হয়েছে। আমি আশা করব নির্বাচন কমিশনার কোনো গায়ের জন্য নয়, তারা আইনকে স্বতঃস্ফূর্তভাবে আইনকে নিজেরা মানবেন। নির্বাচনে কেউ পেশি শক্তির ব্যবহার করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনাররা। যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে, যেসব কর্মকর্তা
সামান্যতম পক্ষপাতদুষ্ট আচরণ করার চেষ্টা করবে, সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। শুভেচ্ছা বক্তব্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না, আমাদের তেমন বেশি জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, অটোমেটিক্যালি এটা পরিপালন হয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সব সরকারি ভবন পরিবেশ বান্ধব উপায়ে নির্মাণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার বিকেলে গণপূর্ত ভবনে এক সেমিনারে এই নির্দেশনা দেন পরিবেশ উপদেষ্টা। সেমিনারে পুরনো সরকারি ভবন সংস্কারে বিশেষজ্ঞ ও স্থপতিদের পরামর্শ নিতে গণপূর্তের প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান রিজওয়ানা হাসান। এ সময় ব্যক্তি উদ্যোগে পরিবেশ বান্ধব ভবন নির্মাণ উন্নতি উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। এজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। পিডব্লিউডিবি হয়তো করেছে, কিন্তু রাজুক তো পুরোপুরি করছে না। রাজুক যত আবাসন প্রকল্প অনুমোদন দেয় সব আবাসন প্রকল্পে এটা ম্যান্ডেটরি করে দিতে হবে যে আপনারা ইটার ব্যবহার করতে পারবেন না, এত % হলো ব্লক লাগবে। যদি 30% আমার ব্লক হয় তাহলে আগামী বছর আমি 30% ইট কমাতে পারবো। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নাগরিকদের জন্য উন্মুক্ত থাকার কথা থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিধি বহির্ভূতভাবে এটি ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে গুলশান ইউথ ক্লাবকে। এমন অভিযোগ পার্কটির মূল মালিক রাজুকের। রোববার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা সিলগালা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সবুজ মাহমুদের প্রতিবেদন। শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আওতাধীন গুলশানের অন্যতম একটি বিনোদন কেন্দ্র। এর আগে নাম ছিল রাজুক গুলশান সেন্ট্রাল পার্ক। 2016 সালে রাজুক পার্কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে 3 বছরের জন্য 5টি শর্তে হস্তান্তর করে, যার মধ্যে অন্যতম হল খেলার মাঠ বা পার্ক তৃতীয় কোনো পক্ষের কাছে লিজ, ভাড়া বা হস্তান্তর করা যাবে না। সেই সাথে কোনো রকম স্থায়ী কিংবা অস্থায়ী স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। কিন্তু রাজুক বলছে উত্তর সিটি কর্পোরেশন হস্তান্তরের শর্ত ভঙ্গ করে গুলশান ইউথ ক্লাবের কাছে পার্ক ব্যবস্থাপনার চুক্তি করেছে। সেই সাথে স্থায়ী স্থাপনা, মাঠ, সুইমিং পুল ব্যবহারের জন্য ভাড়া দিয়েছে। এজন্য রাজুক ওই পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পার্কগুলো উন্মুক্ত থাকার কথা থাকলেও এখানে মূলত আসলে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো চলছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে টাকার বিনিময়ে এই বিভিন্ন প্রশিক্ষণগুলো প্রদান করা হচ্ছে। সাধারণ জনগণ আসলে কতটা এই পার্কের সুবিধা ভোগ করছে এটা নিয়ে আমরা সন্দিহান। তো এই কারণে আমরা মূলত আপাতত এখানে যে অবৈধ স্ট্রাকচার যেগুলো আছে এগুলো আমরা সব বন্ধ করে সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে এই পার্কের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কতটুকু স্থাপনা করা যাবে বা আদৌ যাবে কিনা সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। আপাতত আমরা এটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। রাজুক বলছে একাধিকবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালত পার্কের মধ্যে থাকা সকল অবৈধ স্থায়ী স্থাপনা সিলগালা করে দেয়। এদিকে গুলশান ইয়ুথ ক্লাব কর্তৃপক্ষ বলছেন সিটি কর্পোরেশনের সাথে চুক্তির কোনো ব্যত্যয় ক্লাব করেনি। তো আজকে এটা লক করতে চেলে এটা আমার মনে হয় সিটি কর্পোরেশন রাজুক দুজনের যদি আলাপ আলোচনার মাধ্যমে কিছু করতো তাহলে ভালো হতো। কারণ সিটি কর্পোরেশন আমাদেরকে যে সমস্ত শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে বিশাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে। তো আমরা নিজেরাই একটু কনফিউশনের মধ্যে আছি, আসলে কার কাছে যাব, রাজুকের কাছে না সিটি কর্পোরেশনের কাছে। সিটি কর্পোরেশন ও ক্লাবের মধ্যকার চুক্তিপত্র থেকে জানা যায় দরপত্রে অংশ নিয়েই পার্ক পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব, যেখানে উল্লেখ আছে সিটি কর্পোরেশনই স্থাপনাগুলো নির্মাণ করে দিয়েছে। সিটি কর্পোরেশন যদি রক্ষণাবেক্ষণের অজুহাতে যদি আপনাদের কাছে হস্তান্তর করে এটা পারে না। পার্ক পরিচালনা নিয়ে রাজুক, সিটি কর্পোরেশন ও গুলশান ইয়ুথ ক্লাব 3 পক্ষের অবস্থান ভিন্ন। এদিকে এলাকাবাসী চান আইনি টানাপোড়েনের আড়ালে যেন পার্কের সৌন্দর্য ও নিরাপত্তা উপেক্ষিত না হয়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।
ডিআরইউ সেরা প্রতিবেদক হয়েছেন একাত্তর টেলিভিশনের দুই বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন ও সুশান্ত সিনহা। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবছর 24টি ক্যাটাগরিতে 27 জন প্রতিবেদক ডিআরইউ সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আয়োজনটা স্বীকৃতির। বছর জুড়ে টেলিভিশন, রেডিও, পত্রিকা ও অনলাইনে প্রতিবেদকরা যে প্রতিবেদন প্রকাশ করেছেন তা থেকে বাছাই করা সেরা প্রতিবেদনের স্বীকৃতি দিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি। কৃষি ও পরিবেশ খাতে এই পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। সুশান্ত দেশের সাতক্ষীরা অঞ্চলের খাবার পানির ভয়াবহ সংকটকে তুলে ধরেছেন একাত্তরের পর্দায়। তাতে পুকুরের পানি খেয়ে গাবুরাবাসীর জীবন নির্বাহের করুণ দৃশ্যপট উঠে এসেছে। নারী শিশু মানবাধিকার বিষয়ে পুরস্কার পেয়েছেন একাত্তরের আরেক বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন। তার অনুসন্ধানী প্রতিবেদনে 50 বছর ধরে শেকড়ের ঠিকানাহীন থাকা নরওয়েতে বসবাস করা বাংলাদেশি দুলি ওলসেনকে মাটি আর মায়ের সন্ধান দিয়েছে। দুলি মেয়েটি আসলে 50 বছর আগে পাচার অথবা অ্যাডাপ্ট হয়ে চলে গিয়েছিল। সে যখন মাকে খুঁজতে নামে তখন এটি আসলে একটা মানবাধিকারের বিষয় থাকে যে একজন মানুষ কেন তার মায়ের সন্ধান পাবে না, জানবে না কে তার মা। তারা সারাদিনে মাত্র 2 গ্লাস খাবার পানি পায় এবং এটা আনতে গেলে তাদেরকে 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। এই খাবার পানির সংকট 2025 সালেও আমরা এত উন্নয়নের পরে ওই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এই বিষয়টা আমি তুলে ধরেছিলাম। সব মিলিয়ে 24 ক্যাটাগরিতে 27 প্রতিবেদক পেয়েছেন পুরস্কার। আমি সাধারণ বীমার অনিয়ম, অব্যবস্থাপনা এবং অদক্ষতা নিয়ে 3 পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন করেছিলাম, তারই স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠান, যে কারণে প্রতিষ্ঠানের কাছে আমরা কৃতজ্ঞ। আয়োজনে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রাপ্ত প্রতিবেদকদের অনুপ্রাণিত করেছেন অর্থ উপদেষ্টা। আমাদের আরো কয়েক মাস বাকি নির্বাচন হবে, সেই সময় যত দিন গণে আসে আপনাদের রোলটা কিন্তু আরো বেশি। লোকজনকে মোটিভেট করা, লোকজনকে আপনার তথ্য দেওয়া, সঠিক তথ্য দেওয়া, এবং তারা কিভাবে ভোট দেবেন আর তাদের ব্যাপার, কিন্তু তাদেরকে সহায়তা করা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন নগদ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আর চৌধুরী। নানান কারণে বাংলাদেশ। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা। দর্শক, পঞ্চগড় 1 আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এই মুহূর্তে কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের প্রিয় সবার চেনা মুখ ডাক্তার তাসনিম জারা। ঠিক আছে, অনেক কিছু চলে আসছে। আপনারা দেখেছেন যে আমরা রাজনীতিটাকে সবার হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করছি। কয়েকটা পরিবার, কয়েকটা গোষ্ঠীর কাছে যাতে রাজনীতি না থাকে, সাধারণ জনগণের জন্য যাতে রাজনীতি উন্মুক্ত হয়, সেজন্য আমরা উন্মুক্ত মনোনয়ন আবেদন প্রক্রিয়া চালু করেছি। অনেক উৎসাহ উদ্দীপনার মাঝখানে আমাদের এই মনোনয়ন আবেদন ফর্মগুলো বিতরণ হচ্ছে। অনেকে জানিয়েছেন 13 তারিখের মধ্যে নিতে পারে নাই, সেই জন্য আমাদের সময়সীমাটা বাড়ানো হয়েছে 20 তারিখ পর্যন্ত। আপনারা যে কেউ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় এসে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। যারা আসতে চান না, বাসায় বসেই জনপ্রতিনিধি হিসেবে আবেদন করতে চান, তারা আমাদের অনলাইনে ওয়েবসাইটে nomination.ncpbd.org সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আমরা একটা কথা বারবার বলি এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আপনাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে, আগের রাজনীতি আর চলবে না। আমরা নতুন রাজনীতি করতে এসেছি, নতুন রাজনীতিটাই আমরা করব। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোনয়ন আবেদন প্রক্রিয়া চলছে। যারা সৎ, যারা যোগ্য এবং যারা আসলেই সংসদে গিয়ে জনগণের কথা বলবেন, দলের হয়ে কথা বলবেন না, জনগণের হয়ে কথা বলছিলেন তাসনিম জারা। আগামী নির্বাচন নিয়ে গাজীপুরের নারীদের চোখে এখন আশার আলো। নির্বাচন ঘিরে শুধু রাজনীতি নয়, বদলের প্রত্যাশায় রয়েছেন নারীরা। গৃহিণী থেকে শুরু করে কলেজের শিক্ষার্থী, সবারই চাওয়া নিরাপদ সামাজিক পরিবেশ, টেকসই সুযোগ আর শিক্ষা শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে জানব গাজীপুরের নারীদের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে গাজীপুরে চলছে রাজনৈতিক প্রচার। আর তাই এই নির্বাচন নিয়ে ভাবনা শুরু করেছেন গাজীপুরের নারী ভোটাররা। বড় হচ্ছে প্রত্যাশার তালিকা।
ভোটাররা বলছেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেয়া হয় সেগুলো নির্বাচনের পর বাস্তবায়ন করা অবশ্যই জরুরি। কারণ তারা মনে করেন, নারীদের অধিকার নিশ্চিত না হলে সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাদের দাবি, কর্মক্ষেত্রে নারীর জন্য সমান সুযোগ থাকতে হবে আর চলাফেরায় থাকবে নিরাপত্তা। সহযোগিতাপূর্ণ মানসিকতা প্রয়োজন, যে আমরা নারীদেরকে যেখানে সুযোগ দেব সেখানে অবশ্যই পুরুষরা তাদের সহযোগিতা করতে হবে। কারণ দুজনের সমান সুযোগ থাকলে, সমান সহযোগিতা থাকলে একটা দেশ সামনে এগিয়ে যাবে। একজন নারী হিসেবে আমি চাবো যে ভোটের পরবর্তীতে আমরা যেন যে নারীদের সব ক্ষেত্রে যে সমান সুযোগ, এই সমান সুযোগটা যেন নারীরা পায়। নারীর নিরাপত্তাটা নিশ্চিত করা, আমরা সেটা আশা করি। এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। নির্বাচন নিয়ে ভাবছেন শিক্ষার্থী সহ তরুণ ভোটাররা। তারা বলছেন, নির্বাচিত সরকারকে অবশ্যই দুর্নীতি দমন করতে হবে। এছাড়া দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ ছাড়া নারীর অর্থনৈতিক মুক্তি অসম্ভব। সেই সাথে শিক্ষা শেষে চাকরির অনিশ্চয়তা দূর করতে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ তাদের। আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন হোক, আর পাশাপাশি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা দেশ হোক। আমাদের এরকম একটা সরকার দরকার, যে আমাদের একটা কাজ কাম ভালো হোক, আমরা কাজ করে আমরা খাইতে পারি। আমরা একটা সুস্থ নির্বাচন চাই, যেটাতে হচ্ছে পুরো দেশটাকে আবার নতুন করে গড়া যায়। তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেহেতু পড়াশোনা করি, শিক্ষার্থী, সেহেতু আমরা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই আমাদের। আর জেলার নারী নেত্রীরা বলছেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে নারীদের গুরুত্ব নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনে নারীর সংখ্যা বাড়লেও পরিবর্তন আসবে। স্থানীয় পর্যায়ের উপজেলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জাতীয় পর্যায়ের নির্বাচন থেকে বা প্রতিনিধিত্ব থেকে আমাদের মনে হয় এখানে নারীদের সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও নারীদের পুরাপুরি অংশগ্রহণের যদি অধিকার থাকে বা অংশগ্রহণের তাদের ক্ষেত্র তৈরি করা হয়, তাহলে আমাদের সমাজে নারীদের অনেক উন্নয়ন হবে। গাজীপুরের নারীরা মনে করেন, অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান আর সমান সুযোগ এসব দাবি পূরণ হলেই তাদের ভোটের মূল্যায়ন হবে। মনিরা কাজুরি, ৭১।